ভারতীয় ফুটবলে গোয়ার অবদান কিন্তু দিনে দিনে কিন্তু প্রমাণ করেই চলেছে। তার আরেকটা নজির কিন্তু আজকে ফাতেদরা স্টেডিয়ামে গোয়া কিন্তু দেখিয়ে দিয়েছে। গোয়া এফসি আজকে আল নাসরের সঙ্গে 2-1 গোলে পরাজিত করেছে। বীরের মতো লড়াই করে শেষ পর্যন্ত 2-1 গোলে পরাজিত হতে বাধ্য হয়েছে। কিন্তু যে ফুটবলটা আজকে গোয়া প্রদর্শন করলো, আপামর ভারতবর্ষী হিসেবে সত্যি গর্ববোধ করছি। এই ফুটবলটাই তো চাই, এবং ভারতের সারা পৃথিবীতে ভারতের এই যে প্রচার, মানে গোয়া এফসি যে ফুটবল এবং আল নাসেরকে সহজে ছেড়ে না দেওয়া, চোখের উপর চোখ রেখে যে লড়াই, সেই লড়াইটা কিন্তু আজকে প্রমাণ করে দিল ভারতীয় ফুটবল এখন কিন্তু নিচের দিকে নয়, উপর দিকে ওঠার সময়। মাত্র 2-1 গোলে পরাজিত হয়েছিল এই গোয়া এফসি। শুধুমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না আসায় পুরো দলই কিন্তু ইন্ডিয়াতে চলে এসেছিল এবং গোয়ার সঙ্গে প্রতিনিধিত্ব করেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে গোয়া যে রেজাল্ট করলো সেটা কিন্তু ভারতীয়দের পক্ষে সত্যি গর্বের দিন। আরেকটু যদি ডিফেন্সটা আরটু আগলে খেলতে পারতো, এই ম্যাচটা কিন্তু ড্র হয়ে যেতে পারতো। তখন সত্যি একটা অস্বাভাবিক একটা রেজাল্ট কিন্তু ভারত প্রদর্শন করতে পারতো। অর্থাৎ দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতই একমাত্র পারে চোখের উপর চোখ রেখে এইভাবে লড়াই করতে। গোয়াকে সত্যি কুর্নিশ, এবং সবচেয়ে বড় কুর্নিশ জানাবো আমি ব্রায়ডনকে। সত্যি অসাধারণ পরিবর্তন ফুটবলার হিসেবে নেমে যে গোলটা করেছে, অসাধারণ বিশ্বমানের গোল, এবং বহুদিন পর্যন্ত ভারতীয়রা কিন্তু এই গোলটাকে মনে রাখবে। কুর্নিশ জানাই এই গোয়া দলটিকে চোখে চোখ রেখে লড়াই করার জন্য এবং ভারতীয় ফুটবলের উন্নত করার জন্য। আজকে সমগ্র দলটাই কিন্তু দারুণ খেলেছে, এবং মার্কুস মানালো যদি আর একটু ইন্ডিয়ানদের উপর যদি আরও একটু ভরসা রাখতে পারতেন, মনে হয় ম্যাচটা হয়তো ড্র হলেও হতে পারতো। যাই হোক, এই প্রসঙ্গে আসবো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং এই ম্যাচটা জেতার জন্য অবশ্যই ভারতীয় হিসেবে সত্যি আমাদের গর্ববোধ হচ্ছে। আসি পরবর্তী বিষয়ে, যে বিষয়টা হচ্ছে খুবই বিতর্কিত বিষয়, যে বিষয়টা নিয়ে না বললি নয়। আমি যে বিষয়টা গতকাল থেকে সমস্ত সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়ে আসছে, যেটা সত্যি পড়শি ক্লাব ইস্টবেঙ্গলের পক্ষে, ইস্টবেঙ্গলের প্লেয়ারদের মনোবলের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। এখানে যে ঘটনা প্রবাহ ঘটে চলেছে ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে, ইস্টবেঙ্গলের কোচিং স্টাফ এবং অস্কার বুজোর মধ্যে যে মনোমালিন্য, সেই মনোমালিন্য কিন্তু বাইরে বেরিয়ে এসেছে, এবং বিভিন্ন মিডিয়া, বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন চ্যানেলগুলোতে কিন্তু বিস্ফোরক মন্তব্য করে চলেছেন সন্দীপ নন্দী, যিনি অস্কারের হাতে সত্যি আহত হয়েছেন, এবং অস্কারের কাছে চরম অপমান তাকে হতে হয়েছে গোয়ায় গিয়ে, এবং তারপরে তিনি তড়িঘড়ি গোয়া থেকে রিটার্ন হয়ে কলকাতায় চলে আসেন, এবং অস্কার বুজো নামে বিভিন্ন সমালোচনা উগড়ে দেন বিভিন্ন মিডিয়ার সামনে। এবং এই এহেন পরিস্থিতিতে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যথেষ্ট অস্বস্তির মুখে, এবং এই ব্যাপারটাকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য জলদি সন্দীপ নন্দীকে ইস্টবেঙ্গল থেকে অব্যাহতি দেওয়া হয়, এবং তাদের দেবব্রত সরকার একদম ঘোষণাই করে দিয়েছেন যে আসল নেতা হচ্ছে অস্কার বুজো, তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হচ্ছে গিয়ে শেষ সিদ্ধান্ত, এবং তার উপরে আর কোনো কথা চলবে না। সুতরাং বোঝা যাচ্ছে বুজোর সাথে সংঘাতে গেলে পরে তিনি প্লেয়ারই হন, আর কোচই হন, আর কোচিং স্টাফই হন, যেই হন তাকে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব ছাড়তে হবে। এর নজির কিন্তু আমরা আগেও দেখেছি। সিলভা ক্লিটন, যে নাকি ইস্টবেঙ্গলের একসময় প্রাণভোমরা ছিল, এবং একজন ফুটবলারই যে ইস্টবেঙ্গলকে ধরে টেনেছিল, এবং সুপার কাপে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করার প্রধান কারিগর ছিলেন এই সিলভা ক্লিটন। তাকেও কিন্তু কেঁদে ইস্টবেঙ্গল ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল এই অস্কার বুজোর জন্য। সুতরাং এই বিষয়টা কিন্তু সকলেরই নজরে আসছে। ক্রমশ অস্কার বুজো যে ধরনের আচরণ করছেন ফুটবলার এবং কোচিং স্টাফদের সঙ্গে, একটা টক্সিক ওয়েদার তৈরি হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের ড্রেসিং রুমে, এবং ইস্টবেঙ্গলের বিভিন্ন প্লেয়াররা কিন্তু যথেষ্ট আতঙ্কিত আছেন এই অস্কার বুজোকে নিয়ে। তবে সন্দীপ নন্দীর একটা ভুল হয়েছে, তিনি এইভাবে মিডিয়ার সামনে এসে ইস্টবেঙ্গল কোচের নামে এইভাবে বিষোদ্গার করাতে
কিন্তু ইস্টবেঙ্গল প্লেয়ারদের মনোবল অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে, এবং সেই ব্যাপারটার দিকে কিন্তু সন্দীপ নন্দীর অবশ্যই নজর দেওয়া উচিত ছিল। এইভাবে মিডিয়ার সামনে এসে অন্তত সুপার কাপের আগে বলাটা কিন্তু ঠিক হয়নি, এটা আমার মনে হচ্ছে। এবং সুপার কাপটা হয়ে যাওয়ার পর যদি তিনি কথাগুলো বলতেন তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের অন্যান্য যে ফুটবলাররা আছে তাদের মধ্যে কি প্রতিক্রিয়া হচ্ছে অস্কার বুজোকে নিয়ে সেটা কিন্তু আর বোঝা যেত না। এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট চাপে আছে, আর সব থেকে বেশি পরিমাণ চাপে আছে কিন্তু অস্কার বুজো। যদি সুপার কাপে ইস্টবেঙ্গল ভালো ফল করতে পারে বা চ্যাম্পিয়ন হতে পারে, ভালো ফল মানে চ্যাম্পিয়ন তাকে হতেই হবে, এবং ডার্বি ম্যাচ জেতার পর যদি পর সেমিফাইনাল ফাইনালে যদি চ্যাম্পিয়ন করে নিয়ে আসতে হবে দলকে, তাহলে কলা তুলে কিন্তু অস্কার বুজো কলকাতায় ফিরবেন, এবং তারপর অস্কার বুজোই হচ্ছে গিয়ে শেষ কথা, এটা কিন্তু বলাই বাহুল্য। আর যদি এই সুপার কাপে ইস্টবেঙ্গল কোনো রকমে ব্যর্থ হয় তাহলে কিন্তু অস্কার বুজোর চাকরি নিয়েই হয়তো টানাটানি হতে পারে, এবং তখন বাংলার সমস্ত মিডিয়া কিন্তু ঝাঁপিয়ে পড়বে, সন্দীপ নন্দীর হয়ে কিন্তু কথা বলবে। বেসিক্যালি সন্দীপ নন্দী কিন্তু ছেলেটা খুবই ভালো এবং খুব সহজ সরল, যে কারণে অপমানিত হওয়ার পর সোজা কলকাতায় চলে এসে কোচের নামে এরকমভাবে বলতে পেরেছেন। কিন্তু তিনি এখানটা একটা বুদ্ধির পরিচয় বা বুদ্ধি খাটাতে পারেননি, সে কারণে ইস্টবেঙ্গল সহ টোটাল ম্যানেজমেন্ট কিন্তু বিড়ম্বনায় পড়ে গেল। এবং আমরা দেখব আগামী দিনে সুপার কাপে ইস্টবেঙ্গল কীরকম ফল করে, এবং তার উপরই নির্ভর করছে অস্কার বুজোর আগামী দিনের ভবিষ্যৎ। পাশাপাশি যদি আমরা মোহনবাগান নিয়ে আলোচনা করি তাহলে মোহনবাগান কিন্তু জোর কদমে অনুশীলন শুরু করেছে। রবসন রবিনহো এই মুহূর্তে মোহনবাগানের প্রাণ ভোমরা হয়ে উঠেছেন এবং মোহনবাগানের সাথে মানিয়ে নিয়ে ফেলেছেন, এটাই কিন্তু তার বক্তব্য। তিনি বলছেন যে এই মুহূর্তে আমার মনে হচ্ছে মোহনবাগানে এবছরই প্রথম নয়, অনেক বছর ধরে আমি মোহনবাগানে খেলে আসছি, এরকম একটা হেলদি পরিবেশ কিন্তু মোহনবাগান ড্রেসিং রুমে দেখা যাচ্ছে, যেখানে প্রত্যেকটা প্লেয়ারকে সম্মান করে, কোচিং স্টাফ থেকে শুরু করে কোচ থেকে শুরু করে এমন একটা হেলদি এনভায়রনমেন্ট এখানে, যেখানে খেলে কিন্তু আমাদের যথেষ্ট চাপ মুক্ত বলে মনে হয়। সে কথা কিন্তু রবিনহো বলতে একদম কুণ্ঠাবোধ করছেন না। তার কাছে মোহনবাগানের অন্দরমহল কিন্তু সত্যি ম্যাজিক্যাল, যেটা নাকি বাংলাদেশে ছিল না। বাংলাদেশে বসুন্ধরা কিংসে কিন্তু এইরকম পরিবেশ তিনি পাননি, এবং সেখানে একটা দম বন্ধ করা পরিবেশ ছিল, এবং মোহনবাগানের এই পরিবেশটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং বিশেষ করে মোহনবাগান সমর্থকদের ভূয়সী প্রশংসা করেছেন, যে ধরনের সাপোর্ট মোহনবাগান সাপোর্টাররা মোহনবাগানের হয়ে করে সেটা কিন্তু অন্যত্র দেখা যায় না, এটাও কিন্তু একটা বৈচিত্র্যময় ব্যাপার। তো পাশাপাশি যদি আমরা বলি যে মোহনবাগানে অন্য প্লেয়ারদের কথা প্রচণ্ড খেটে চলেছেন, দিমিত্রি পেট্রাস, জেসন কামিন্স, ম্যাকলারেন থেকে শুরু করে অন্যান্য ভারতীয় ফুটবলাররা, আপুইয়া, মনবীর কিন্তু পুরো টিমের সঙ্গে প্র্যাকটিস করে চলেছেন, এবং ধরা হচ্ছে তিনি সম্পূর্ণ ফিট, এবং আগামী ম্যাচে হয়তো আমরা মনবীর সিংকে রাইট উইঙ্গারে খেলতে দেখতেও পারি। তবে আপুইয়া বলেছেন যে আমাদের এখন ফুটবলারদের যে ফিটনেস আছে তাতে এই মুহূর্তে সুপার কাপ চ্যাম্পিয়ন না হওয়ার কোনো প্রশ্নই নেই, সুতরাং আত্মবিশ্বাসে কিন্তু ভরপুর মোহনবাগান। এবং এই মুহূর্তে মোহনবাগানে কিন্তু রাইট ব্যাকটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, কারণ যেখানে আশিস রায় নিয়মিত ছিলেন সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে মেহতাব সিং কিন্তু দখল করে নিয়েছেন। মেহতাব সিং রাইট ব্যাকে আছে, এছাড়া টম আর্লেট এবং আলবার্টো রড্রিগেজ সেন্টার ব্যাক, এবং লেফট ব্যাকে আছে সুভাশিস বোস। রাইট উইঙ্গারে মনবীর সিং যদি শুরু করেন তাহলে লেফট উইঙ্গারে হয়তো শুরু করবেন লিস্টন কোলাসো, মাঝ মাঠে হয়তো এখানে রবসন রবিনোর সাথে ম্যাকলারেন অথবা জেসন কামিন্সের সঙ্গে ম্যাকলারেন শুরু করতে পারে, এবং পরবর্তীতে হয়তো দিমিত্রি পেট্রাসকে নামানো হতে পারে। তবে মোহনবাগান ফুটবল টিম এখন যেভাবে ছুটে চলেছে, সুপার কাপ পাওয়াটা এখন সময়ের অপেক্ষা। তবে মোহনবাগান যে গ্রুপে রয়েছে যথেষ্ট শক্ত গ্রুপ, যেখানে তার চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং চেন্নাই এফসি সঙ্গে ডেম্পো। আগামী
দিনে যে ডেম্পোর সঙ্গে যে ম্যাচ আছে, অর্থাৎ দ্বিতীয় ম্যাচটা, প্রথম ম্যাচ হচ্ছে চেন্নাই এফসির সাথে ফার্স্ট ম্যাচ 26শে অক্টোবর, এবং সেই ম্যাচের পরে আছে 28শে অক্টোবর ডেম্পো এবং 31শে অক্টোবর ডার্বি অর্থাৎ মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ আছে। সেই কথা মনে রেখে কিন্তু মোহনবাগান যথেষ্ট ঘাম ঝরিয়ে আগামীকাল হয়তো 11টায় ফ্লাইট ধরে গোয়ায় পাড়ি দেবে এবং গোয়ায় পৌঁছে আর কোনো প্র্যাকটিসের মধ্যে তারা যাবে না, টোটাল প্লেয়ারদের রেস্ট দিয়ে পরের দিনই খেলতে নামবে। তো মোহনবাগানের প্লেয়ারদের আপডেট দেওয়া হলো। তো আগামী দিনে অর্থাৎ 26শে অক্টোবর মোহনবাগান চেন্নাই এফসির ম্যাচের দিকে আমরা তাকিয়ে থাকবো। তার আগে কাল আছে ইস্টবেঙ্গলের সাথে ডেম্পোর খেলা, সেই ম্যাচটাও আমরা দেখব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যার প্রথমবার এসে এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, কেন এত ওয়েট করছো? সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।